আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার, জানালেন আইন উপদেষ্টা। ন্যায় বিচারের আশ্বাস চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেলের। মানুষের ধারণা সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে, মন্তব্য মির্জা ফখরুলের। ব্যাপক সংস্কার প্রয়োজন, অধৈর্য না হবার আহ্বান সাখাওয়াত হোসেনের। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি, জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের শহীদদের দলীয় পরিচয় ভাগ না করার আহ্বান জামায়াতের আমিরের। রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারী, আতঙ্কে মহানগরবাসী, দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা, অভিমত বিশ্লেষকদের। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই, মন্তব্য আইজিপির। গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, বললেন ডিএমপি কমিশনার। দেখছিলেন ক্রাউড 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে, জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এমনভাবে গণহত্যার বিচার করতে হবে যাতে ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের জনবল দিয়ে গণহত্যায় অভিযুক্ত সবার বিচার সম্ভব নয়। তবে গণহত্যার মূল হোতাদের আগামী 1 বছরের মধ্যে শাস্তি দেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। মুহিবুল্লাহ মুহিব জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের দ্বিতীয় দিনের সংলাপে অংশ নেন গত 15 বছরের স্বৈরশাসন আমলে গুম হওয়া ভুক্তভোগীরা। গুমের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি বিচার নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। র্যাব বিলুপ্তির পাশাপাশি পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বক্তব্যে। ডিজিএফআই একটা অর্গানাইজেশন হিসাবে এবং তাদের যে তৎপরতা, এটা তো একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। আমি ইতিমধ্যে বলেছিলাম যে আয়নাঘর নিয়ে বহু পরে র্যাব একটা স্বীকৃতি তারা দিয়েছেন, কিন্তু সমগ্র আয়নাঘর নিয়ে পরিষ্কার একটা শ্বেতপত্র দেশবাসীর সামনে এখন উত্থাপন করাটা এটা অত্যন্ত জরুরি। বিএনপির শান্তিপূর্ণ হরতাল অবরোধের কর্মসূচিতে শুধুমাত্র মিছিল করার কারণে আমাকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার পরে আমাকে বেলা 2টোর সময় ধরে নিয়ে যায় গুলশান থেকে। ধরে নিয়ে যাওয়ার শুরু থেকে ধরার পরে গাড়িতে উঠানো থেকে শুরু করে আমার প্রতি যে অমানবিক নির্যাতন করা হয়, এটা অবর্ণনীয়। রাষ্ট্রচিন্তার সদস্যরা আমি গুম হওয়ার 2 ঘন্টার মধ্যে অন্তত 3টা র্যাব অফিসে গিয়ে তারা এক ধরনের চার্জ করে যে দিদার কোথায়, র্যাব পরিচয় দিদারকে তুলে নেওয়া হয়েছে, কোথায় নেওয়া হয়েছে, এবং স্বভাবতই তারা অস্বীকার করে। সংস্কার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই। একই কথা কিন্তু আমরা ফেসিবাদের আমলেও শুনেছি, উন্নয়ন আগে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের সাধারণ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে যারা হত্যা, গুম এবং নির্যাতন করেছেন তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। প্রতিটি গণহত্যার আলামত এবং সাক্ষীর বক্তব্যে এই ঘটনায় জড়িতদের পরিচয় আয়নার মতো স্পষ্ট বলেও মন্তব্য করেন বক্তারা। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে আইনগতভাবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি এবং আশা করছি সেটা সফলভাবে আমরা করতে পারবো। আলোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের বক্তব্যে উঠে আসে তার অসহায়ত্বের কথা। তবে আগামী বিজয় দিবসে গণহত্যায় জড়িতদের বিচার সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। সবাই হচ্ছে নিজেদের দাবি, ব্যক্তিগত দাবি। মন্ত্রণালয় 30% সময় অন্তত যায় ব্যক্তিগত নিয়ে সেই সবিস্তারে বলা শুরু করে আমি এই আমলে বঞ্চিত হয়েছি এবং কত রকম যে বঞ্চিত। আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয় আমিও বঞ্চিত। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য
যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। সংলাপে 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গ উঠলেও এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের প্রশ্ন করার পরামর্শ দেন ডক্টর আসিফ নজরুল। কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখা যাবে না। বিএনপি সংস্কার চায়, তবে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকুক তা চায় না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাগপার আলোচনা সভায় তিনি সব কথা বলেন। নিত্যপণ্যের দাম বেড়ে গেলেও অন্তর্বর্তী সরকার সেগুলোর দিকে নজর না দিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনায় ব্যস্ত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রিপোর্ট শুভ মাহফুজের। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পলাতক স্বৈরাচার আজকে প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের ধীরগতির সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। 2016 সালেই বেগম খালেদা জিয়া ভিশন 2030 নামে সংস্কারের রূপরেখা দিয়েছিলেন। আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না। একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও কিন্তু 2016তেই ওই ভিশন 2030-তে দেওয়া হয়েছিল। নিত্যপণ্যের বাজারে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই, কোনো কমানোর দিকেও তারা কাজ করছে না। কিছু বলে যায় এত তাড়াতাড়ি তো সব সম্ভব না। আরে আমরা যার সঙ্গে আমরা তো উদ্যোগটা দেখতে চাই, কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট জরুরি। ব্যাপক সংস্কারের প্রয়োজন জানিয়ে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনা একটি প্রক্রিয়া মাত্র এবং তা শুরু হয়েছে। এদিকে সংস্কার প্রশ্নে বিএনপি নেতারা বলেছেন, অভিযোগ না করে পরস্পরকে সহায়তা করুন, যে সুযোগ এসেছে তা যেন হারিয়ে না যায়। আহমেদ সরোয়ারের রিপোর্ট। আওয়ামী সরকারের পতনের পর নির্বাচন আগে না সংস্কার আগে, এই বিষয়টি যখন বারবার আলোচনায়, সে সময় বিষয়গুলো নিয়ে সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সংলাপের চতুর্থ সেশনে শনিবার সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা বিষয়ে আলোচনা অংশ নেন বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা। আলোচনায় বিশিষ্টজনেরা বলেন, নিজেদের মধ্যে ভিন্নমত থাকবে, আলোচনার মধ্য দিয়েই আসলটা বেরিয়ে আসবে। সংবিধানে যে সংস্কারের কথা উঠেছে সেটা তো 1 নম্বরের কাজ তৈরি হয়। কেন? বাংলাদেশে যে সংবিধান এই মুহূর্তে বিদ্যমান আছে তা অন্তর্গতভাবে অগণতান্ত্রিক। আমার 100টা প্রস্তাব আছে, ওদের 110টা প্রস্তাব আছে, বিএনপির 50টা প্রস্তাব আছে। অলরেডি আমরা প্রত্যেকে প্রস্তাবগুলি দিছি। ওই প্রস্তাবগুলি থেকে নির্বাচন সংবিধান সংস্কার কমিশন কিংবা সরকার আলাপ আলোচনা করে কমন মিনিমাম বের করতে পারে। এই কমন মিনিমাম হইতে পারে সংস্কারের ফ্রেমওয়ার্ক, সংস্কারের রূপরেখা। আরে সংস্কারটা দেওয়ার আগে সব জায়গায় একটা অসন্তোষ শুরু হয়ে গেছে। প্রশাসনের সংস্কার তো এখনো বের হয় নাই। আপনারা যখনই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া শুরু করবেন, প্রত্যেকেই তাকে বলবে মানি না, মানবো না। আমরা কি আবার সেই আন্দোলনে চলে যাব?
আলোচনায় বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনগুলো কাজ করছে, তাদেরকে বিএনপির অবস্থান জানানো হয়েছে। এদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে চেষ্টা করেছি জনগণের পক্ষে থাকার, কিন্তু কি হয়েছে? বারবার হেরে গেছি, হারতে হারতে জিতেছি, আবার জিতেও হেরেছি। এটি একটি ইতিহাস আমাদের, অভিযোগ করার কিছু নাই। আমরা চলুন বরঞ্চ চেষ্টা করি পরস্পরকে সহযোগিতা করার। কেউই এত শক্তিমান না যিনি একাই পারবেন সবকিছু করতে, সেটা বড় রাজনৈতিক দল হোক, বড় সামাজিক সংগঠন হোক, এমনকি সরকার। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, 2007 সালেও কিছু সংস্কার করা হয়েছিল, সেগুলো আর রাজনৈতিক সরকার চলমান রাখেনি। এবারও যদি সংস্কার না করা যায় তাহলে যারা আত্মত্যাগ করেছে তারা ক্ষমা করবে না। আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি অ্যাক্টটা খুব জরুরি, সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না, এটা যে কোনো জায়গায় হতে পারে। আমি মনে করি ম্যাসিভ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন। অধৈর্য হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরতে হবে, বিকজ উই আর ইন ডিফিকাল্ট সিচুয়েশন। শুধু ইলেকশন আইন পরিবর্তন করলে হবে না, পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল কালচার হ্যাজ টু বি চেঞ্জড। আর আপনারা যারা আসবেন তারাও কিন্তু দে উইল গো থ্রু বিগ চ্যালেঞ্জ, very big challenge. It challenge not only internal, the biggest challenge is coming from external sources. পঞ্চম ও শেষ সেশনে ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা নিয়ে আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ চায় মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠিত হোক। 100% চলে গেছে তাদের বর্ডারে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রং হোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে। তাদের হেডকোয়ার্টার যেটা সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, দেশের জিওপলিটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমার সিচুয়েশন, আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত, চিটাগং হিল ট্র্যাক্টস নিয়ে, ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিল ট্র্যাক্টস দিয়ে ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদের পলিসি রিভিউ করতে হবে। আলোচকরা বলেন, দেশের পররাষ্ট্রনীতি নিরাপত্তার নামে নতজানু হয়ে থাকবে না মাথা উঁচু করে দাঁড়ানোর নীতি অবলম্বন করবে, তা ঠিক করার সময় এসেছে এখন। সেটিকে কাজে লাগাতে হবে তার নিজের গদি রক্ষার স্বার্থে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। এছাড়া উন্নত চিকিৎসা সেবা না পাওয়ার অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় গণঅভ্যুত্থানের শহীদদের দলীয় পরিচয় ভাগ না করতে আহ্বান জানান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। উত্তাল জুলাই আগস্ট, ফেসিবাদের বিরুদ্ধে রাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ঠেকাতে নির্বিচারে গুলিবর্ষণ করে পুলিশ আর আওয়ামী সন্ত্রাসীরা। তবে মৃত্যু ভয়ে পিছু হটেনি ছাত্র জনতা। তাদের এই আত্মত্যাগ আর অদম্য সাহসের কাছেই 5ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার সরকারের। শনিবার রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত প্রেরণার গণঅভ্যুত্থান 24 অনুষ্ঠানে সেই সব দিনগুলোর স্মৃতিচারণ করেন অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীরা। পরে একটা পুলিশ সাইডের থেকে সইরা যায়, আমার এই চোখে গুলি করে। আমি কয়জনকে সরাইলাম, আরেকটা লোক সরাইতে যে আমার ডাইন পাও দিয়ে গুলি ঢুকা, বাম পায়ে যে গুলি। এ সময় আহতদের পক্ষ থেকে সরকারের কাছে উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানানো হয়। আদৌ পর্যন্ত আমি 1 টাকা কারো পাইনি সহযোগিতা, এই প্রথম আমার কাগজপত্র নিয়েছে। আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সুন্দরভাবে চলতে পারি, আমরা যেন ফ্যামিলির বোঝা না হইতে পারি। যারা আহত হয়েছে, যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, এবং কি যারা এখনো উন্নত চিকিৎসা পায়নি তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের আহত ভাইরা যাদের আছে তাদের পক্ষ থেকে আমরা সবাই বিচার চাই, এদেরকে দেশে এনে বিচার করা হোক। এতে অংশ নিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, আহতদের চিকিৎসায় গাফিলতি করছে সরকার, আর দলীয় পরিচয়ে শহীদদের ভাগ করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর।
তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য, আর আমরা তাদের কাছে ঋণী। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয়, এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। পরে সভায় উপস্থিত আহতদের খোঁজ খবর নেন আমিরে জামাত। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্যহীন ও ন্যায় বিচারের দেশ করতে ঐক্যের কোনো বিকল্প নেই বলেছেন রাজনীতিবিদরা। যে সুযোগ তৈরি হয়েছে তার সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সুন্দর দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তারা। নাবিল জাহাঙ্গীরের আরও একটি রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে সারা দেশ থেকে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। এতে ইসলামী দলগুলোর পাশাপাশি অন্যান্য দলের নেতারাও অংশ নেন। অধিবেশনে ইসলামী দলের নেতারা তাদের বক্তব্যে আওয়ামী দুঃশাসনের সমালোচনা করে বলেন, নির্বাচন চেয়ে তাড়াহুড়া করার কারণে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়েছে। যখন আমরা একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব, তখন কিন্তু এককভাবে ফ্যাসিস্ট এই চরিত্র তৈরি করার মতো সুযোগ থাকবে না। আসুন ঐক্যবদ্ধ থাকুন, ঐক্য থাকলে কেউ ফাটল ধরাতে পারবে না। এই দেশের ফ্যাসিস্ট সরকার যদিও এই দেশ থেকে পালিয়ে গেছে, এই জালিম হাসিনা সরকারকে এই দেশে আনে তার উপযুক্ত বিচার, তার ফাঁসির কাস্টে ঝুলানোর দাবি আমরা করতেছি। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী প্রজন্মের জন্য প্রত্যাশার দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের চাওয়া যায় যেরকম করেই হোক, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, এবং সেই জন্য সবাই নিজেদের চিন্তার বিনিময় করব, এক হব, ঐক্য করব, জাতীয় ঐক্য করব এবং দেশ গড়ব। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লোকে বইটার তাণ্ডবে মানুষ ফোন করে তারা জানান দিয়েছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাইলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব। তাই করেছেন। ক্ষমতায় বসার মাত্র 2 মাস পূরণ হয়নি। 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, ভারসাম্য চাই, সাম্য চাই, বৈষম্য চাই না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অভ্যুত্থানের ফলে জাতির সামনে যে সুযোগ তৈরি হয়েছে তা হেলায় হারানো যাবে না। এরকম মামলা হেফাজত, জামাত সহ আরো যত ইসলামিক দল আছে সকলের বিরুদ্ধেই আছে, এবং আমার মনে হয় আপনাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে। তো এই আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুতরাং এই সুযোগের একটা ভালো ব্যবহার আমাদের করতে হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বর্তমানে ছিনতাই আতঙ্কে অস্থির রাজধানীবাসী। প্রায় প্রতিদিন কাউকে না কাউকে পড়তে হচ্ছে ছিনতাইয়ের খপ্পরে। ভুক্তভোগীরা জানান, সন্ধ্যার পরই মহানগর জুড়ে দাপিয়ে বেড়ায় ছিনতাইকারীরা। হাতে থাকে চাপাতি, ছুরি সহ ধারালো অস্ত্র। পুলিশের পরিসংখ্যানেও বাড়ছে ছিনতাইয়ের সংখ্যা। গঠন করা হয়েছে ছিনতাই প্রতিরোধ টিম। অপরাধ বিশ্লেষকদের মতে দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। ইনামুল হাবিবের ক্যামেরায় ছিনতাই নিয়ে 2 পর্বের প্রথম পর্বে বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জাস্ট মুভির মতো যে একজন বলতেছে কোপ দিয়ে, সে বারবার কোপ দিচ্ছে। তো আমি জানি না তারা মোট কতগুলো কোপ দিয়েছে, কারণ আমার গায়ে লেগেছে হাতের এখানে 1, 2, 3, 4 মানে 5, 6টার মতো কোপ হচ্ছে আমার গায়ে লেগেছে। এর মধ্যে মেজর হচ্ছে বাম হাতেরটা, সেখানে প্রায় টোটাল 20 থেকে 22টার মতো সেলাই পড়েছে। কপালে 4টে সেলাই পড়েছে।
কোনো রকম প্রাণ নিয়ে ফেরা এই যুবক বর্ণনা দিচ্ছিলেন ছিনতাইয়ের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে সবেমাত্র চাকরিতে ঢুকেছেন এই যুবক। কয়েকদিন আগে গণভবনের পাশে ব্যস্ত সড়কে তাকে ধরেছিল 5 ছিনতাইকারী। আমার হাতে যে মোবাইল ছিল, মোবাইলটাকে টান দিয়ে নিয়ে নিল। কাঁধে ব্যাগ ছিল, ব্যাগটা সম্ভবত তাদের চাপাতির কোপের সময় হচ্ছে কেটে গেছে, ওটা টান দিয়ে নিয়ে নিয়েছে। বেশভূষা দেখে বোঝার উপায় নেই যে সে ছিনতাইকারী, জানান ভুক্তভোগী। আরেকজনের হাতে কিছু একটা অস্ত্র ছিল, যেটা হচ্ছে আমার চশমা পড়ে গেছে, তো আমি আর বুঝতে পারিনি। সম্ভবত ওর হাতেও চাপাতি ছিল। তো টোটাল 2 জন সম্ভবত চাপাতি নিয়ে এসেছিল। এর মধ্যে একজনকে আমি ক্লিয়ার দেখেছি চাপাতি হাতে। প্রতিদিনই এমন তিক্ত বাস্তবতার সাক্ষী নগরবাসীর কেউ না কেউ। দিন দিন বাড়ছে ছিনতাইকারীদের শিকারের তালিকা। হাতেই মোবাইল ছিল, টার্গেট করেই আসলে টান দিয়ে নিয়ে গেল। হাত এবং পায়ে ব্যথা পাই। আমার ঘটনায় 2 জন ছিল সামনে, আর 2 জন ওদের সামনে আবার আরেকটা মোটরসাইকেলে ছিল। গেল কমাসে বেড়েছে ছিনতাইয়ের সংখ্যা। সরল স্বীকারোক্তি পুলিশের, জানালেন ব্যবস্থা নেয়ার কথাও। অক্টোবর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করা হয় 20টি, নভেম্বর মাসে 27টি এবং ডিসেম্বর 21 তারিখ পর্যন্ত ওই সংখ্যাটাও ছিল 27টি। এটা হালকা বেড়েছে ও হিসাব করে বলা যায়। প্রত্যেক থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রত্যেকটা ফাঁড়িকে কার্যকর করা হয়েছে। থানা পুলিশের এবং যে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবির লোকজন ছিনতাই প্রতিরোধের জন্য তারা মাঠে কাজ করছে। ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন এই অপরাধ বিশ্লেষক। 5ই আগস্টের মধ্য দিয়ে বা 5ই আগস্টের আগের ঘটনার মধ্য দিয়ে পুলিশের যে নৈতিক এবং কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে যে মনোবল সংক্রান্ত যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট এখনো পরিপূর্ণভাবে তারা কাটিয়ে উঠতে পারেনি। তারই রেশ কিন্তু বিভিন্নভাবে আমরা দেখছি। অপরাধ পরিস্থিতি বাড়ছে, অপরাধীরা নানাভাবে সক্রিয় হচ্ছে। বিশেষ করে যে ট্রেডিশনাল ক্রাইমের একটি ধরন হিসেবে ছিনতাই যে বেড়ে যাওয়ার যে প্রবণতা। ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও খুব জরুরি, অভিমত সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। চুরি, ছিনতাই সহ অপরাধ প্রতিরোধে পুলিশের হাতে কোনো ম্যাজিক নেই বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য থেকে কাজ করছে পুলিশ। গেল কিছুদিন ধরেই চুরি ছিনতাই অতিষ্ঠ দেশবাসী। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক নানান অপরাধ। এমন বাস্তবতায় শনিবার রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, সেবার মান বাড়াতে চেষ্টা করছে পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। বলেন, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। 72 ঘন্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে এত প্রাণহানি হতো না। জনগণকে সাথে নিয়ে সামনের সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করার কথা জানান ডিএমপি কমিশনার। জুলাই আন্দোলনে ছাত্র জনতার সমর্থনে বিদেশে বিক্ষোভকারী বিপ্লবী প্রবাসীদের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তুমুল হট্টগোল হয়েছে। দুবাই কনসুলেটের তখনকার কনসাল জেনারেল জামাল হোসেনের কারণে বেশিরভাগ প্রবাসীর গ্রেফতার ও সাজা হয়েছিল বলে অভিযোগ করেন বিপ্লবী প্রবাসীরা। এখনও বহু প্রবাসী বিভিন্ন দেশের কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। তাদের মুক্ত করার দাবি জানান প্রবাসীরা। এ সময় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রবিবার প্রবাসীদের 10 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার আশ্বাস দিলে শান্ত হন তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। এই হট্টগোল করা প্রতিটি মানুষ বিদেশের মাটিতে জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা সরকারের গণহত্যার প্রতিবাদ করা বিপ্লবী প্রবাসী। রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তখন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বক্তব্য দিচ্ছিলেন। দুবাই কনসুলেটের তখনকার কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের শাস্তির দাবিতে শুরু হয় হট্টগোল। যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। সে চাকরি থাকতে পারে। যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনি চিঠি দিছেন? আপনি চিঠি দিছেন না? আপনি যে বললেন যে বিচার হয়নি কেন, আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন? দিয়েছেন? কবে করেছেন? আপনারা প্রবাসী, আপনারা শোনেন,
জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেছিলেন তারা। যাবজ্জীবন সাজাও হয়েছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ অনুরোধে আমিরাত সরকার এই প্রবাসীদের সাধারণ ক্ষমা দিলেও এক কাপড়ে ফিরে আসতে হয় বাংলাদেশে। আর এই সাজা ও গ্রেপ্তারের পিছনে দুবাই কনসুলেটের তখনকার কনসাল জেনারেল BM জামাল হোসেনের ভূমিকা ছিল বলে অভিযোগ প্রবাসীদের। BM জামাল কনসাল জেনারেল তিনি দুবাইতে ছিলেন, সে আমাদেরকে ওইখানে ইংলিশ পত্রিকায়, ওইখানে আরবি পত্রিকায় আরব আমিরাতের সরকারের বিরোধিতা বলে উনি এই কথাটা উনি আরবিতে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়ার পরে আমাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। ও ওইখানকার কনসার্ন ছিল, ও তথ্য দেওয়াতেই আমাদের উপর ওই দেশের সরকার এত বেশি আমাদের উপর জুলুম নির্যাতন করেন। রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হোক, আমরা টাকা চাই না। 50 টাকা দিয়েছে, কালকে শেষ। বেশ কিছু সময় ধরে চলে হট্টগোল। মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ অনেকেই এই প্রবাসীদের শান্ত করার চেষ্টা করেন। ব্যর্থ হন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবও। পরে উপদেষ্টা আসিফ নজরুল আবারও বক্তব্য দিলে শান্ত হন বিক্ষুব্ধ প্রবাসীরা। কথা শুনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন, আমার কথাটা শুনেন। ভাই এটাকে থামান না। আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবেন। ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, আমি নিজে আপনাদের কথা শুনবো, ঠিক আছে? কালকে বসবো, আবার কেন বলতেছে ভাই? আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো। এই অনুষ্ঠানে শুধু সংযুক্ত আরব আমিরাতের 186 জনকে 50,000 টাকার অনুদানের চেক দেয়া হয়। কিন্তু এখনো অনেকেই আছেন আমিরাতের কারাগারে। আবার সৌদি আরব সহ অন্যান্য দেশের প্রবাসীদের এই তালিকায় অন্তর্ভুক্তিতেও মন্ত্রণালয়ের ঢিলেঢালা ভাব দেখে ক্ষোভ জানান প্রবাসীরা। আমরা কোনো 50,000 টাকা এগুলো অনুদান চাই না। আমরা চাই আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি। আমরা অবিলম্বে আমাদের পুনর্বাসন করার জন্য আমরা দ্রুত দাবি জানাচ্ছি। আমরা জানি সৌদি আরব আন্দোলন করলে কি হয়, এমিরাত আন্দোলন করলে কি হয়, জানার পরও এই সরকারের এবং কমল ছাত্রছাত্রীদের আবেগের বশবর্তী হয়ে আমরা ওই দেশে আইন বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলাম। আজকে সেটার খেসারত আমার পুরো পরিবারকে এবং পুরো জাতিকে দিতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত এই প্রবাসীরা জানান তাদের অনেকেই বিদেশের মাটিতে বড় বিনিয়োগ করেছিলেন, কিন্তু কালো তালিকাভুক্ত করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বিপ্লবী প্রবাসীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় এমন ঘোষণা দেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আগামী নির্বাচনে বিরোধী দল হলেও সমস্যা নেই দাবি করে তিনি বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে নাগরিক কমিটির। এখন থেকে দেশে আর পরিবারতন্ত্র থাকবে না মন্তব্য করে তারা বলেন, দেশের জনগণই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সভায় অংশ নেওয়া বক্তারা বলেন, গত 3টা নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেয় আমাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিদ্যমান রাজনৈতিক দলগুলো তরুণদের ভোট পাবে না বলেই তারা ভোটাধিকারের বয়স 17 বছর করেছে বলেও অভিযোগ করেন তারা। সংস্কার না করে কিছু জাতীয় নেতা নির্বাচন চাইছেন, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দেশে পর্যাপ্ত গ্র্যাজুয়েট থাকলেও শিক্ষার গুণগত মানসম্পন্ন শিক্ষিত লোকের অভাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে রাজধানীর তথ্য ভবনে অফিসার্স ফোরাম রায়পুরা নরসিংদীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন বর্তমান সরকার চাইলেও খুব বেশি বরাদ্দ দিতে পারবে না, কারণ দেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়ে গেছে। তবে আগামী বাজেটে শিক্ষা স্বাস্থ্য খাতে মূল বাজেটের 10 ভাগ ব্যয় করার পরামর্শ দেন তিনি। এ সময় রায়পুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আশ্বাস দেন। তবে সরকারের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তৌহিদ হোসেন। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার সহ সরকারের বিভিন্ন খাতে নিয়োজিত নরসিংদীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমরা আসলে এই মুহূর্তে কিছুই প্রায় করতে পারবো না, কিন্তু কিছু চলমান প্রজেক্ট আছে, সেগুলিতে আমরা ঢুকিয়েছি অনেকগুলো জিনিস। প্লাস যে খুব সামান্য অর্থ লাগবে, অর্থ বরাদ্দ আছে ইতিমধ্যেই, সেসব কাজ আমরা কিছুটা করতে পারছি। আর বাকিগুলো ইনশাআল্লাহ আগামী অর্থ বছরের বাজেট যখন প্রণয়ন হবে আমরা এখন থেকে ঢুকানোর চেষ্টা করতেছি। এগুলো আমাদের উচিত হচ্ছে জিডিপির 5%
শিক্ষার পিছনে 5% স্বাস্থ্যের পিছনে খরচ করা। শিক্ষার ব্যাপারে যে কোনো প্রজেক্ট যদি আসে, বিশেষ করে টেকনিক্যাল এডুকেশনের দিকে এখন নজর দেওয়া দরকার এবং শিক্ষার মান বাড়ানো দরকার। আমি অসংখ্য গ্র্যাজুয়েট দেখি যারা কিছুই শেখেনি, তাদের মানে আমাদের যে এমপ্লয়ার শ্রেণী আছে তারা বলে দে আর অ্যাবসলিউটলি আনএমপ্লয়েবল। এই দুষ্ট চক্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবার ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অগণতান্ত্রিক সরকার দেশের খেলাধুলা নষ্ট করে দিয়েছে, খেলাধুলাকেও তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। শনিবার বিকেলে নলডাঙ্গায় ডাক্তার নাসির উদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নলডাঙ্গায় বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের সমসখলসি স্কুল মাঠে বাগাতিপাড়া ফুটবল একাদশ বনাম অমৃতপাড়া ফুটবল একাদশ দলের ফাইনাল খেলা হয়। এতে চ্যাম্পিয়ন হয় বাগাতিপাড়া ফুটবল একাদশ। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। জনগণের রায়ে বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে প্রতি বছর 5 আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালন এবং ফ্যাসিবাদ পতনের আন্দোলনে শহীদ ও আহতদের যথাযথ সম্মান ও পুনর্বাসন করবে। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মনির হোসেন নাজিমুদ্দিনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে টিন হস্তান্তর ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মনির হোসেন নাজিমুদ্দিনের বাবা নিজামুদ্দিন সহ ময়মনসিংহ উত্তর বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাবৃত্তির সুপারিশের ঘোষণা দিয়েছেন। শনিবার বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন আয়োজিত সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। কনফারেন্সে এবারের প্রতিপাদ্য ছিল হেইলিং ট্রমা টুগেদার উইথ ফিজিওথেরাপি। জুলাই আগস্ট বিপ্লবে আহতদের সুস্থ করার উদ্দেশ্যে গত 10 আগস্ট থেকে সারা দেশে তাদের পরিচালিত বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে সেবা এবং স্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালের সাথে যৌথভাবে বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সহায়তা দেয়ায় বিপিএকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে বিপিএ সভাপতি ডাক্তার দলিলুর রহমান জুলাই আগস্ট অভ্যুত্থানে পা হারানো রাকিবুল আল আমিন, আলী আহসান, তামিম ও রিফাতের দায়িত্ব নেন। সৌদি আরবের ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ ডাক্তার ওমর বাসুরের বাংলাদেশ সফর সফলভাবে সম্পন্ন হয়েছে। এডুয়েট ইমিগ্রেশন সার্ভিসের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করেন। সৌদি আরবের কর্পোরেট ও বিদেশি বিনিয়োগ আইন বিশেষজ্ঞ ডক্টর ওমর বাসুর 26 থেকে 28 ডিসেম্বর ঢাকার গুলশান অফিসে নানা পরামর্শ দেন, যা ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সফরের সময় ডক্টর বাসুর সৌদি আরবের প্রিমিয়াম ও বিজনেস রেসিডেন্সি প্রোগ্রাম নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এডুয়েট ইমিগ্রেশন সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী এ.এইচ.এন. আহসান বলেন, ডক্টর বাসুরের উপস্থিতি বাংলাদেশের পেশাদার ও বিনিয়োগকারীদের সৌদি আরবে মাইগ্রেশন এবং ব্যবসা করার সঠিক দিক নির্দেশনা দেবে। সৌদিতে নতুন এই সুযোগ সম্পর্কে ডক্টর বাসুর বাংলাদেশে এমন উদ্যোগী ও দক্ষ ব্যক্তিদের সাথে দেখা করতে পেরে খুব খুশি বলে জানান। রাজধানীতে আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি প্রকৃতি 2024 অর্জন এবং চ্যালেঞ্জ শিরোনামে সংবাদ সম্মেলন হয়েছে। বিকালে জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত গবেষণা ভিত্তিক বার্ষিক প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সকালে জেলা সদরে ঐতিহ্যবাহী অংড বৌদ্ধ বিহারে আয়োজিত বৌদ্ধ সম্প্রদায়ের সংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। পার্বত্য চট্টগ্রামকে একটি ময়ূরের পালক উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান ও পিণ্ডদান সহ নানা আয়োজন ছিল। টাঙ্গাইলের ঘাটাইলে শনিবার ইসলামী ব্যাংকের 400তম শাখা উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব।
রেমিটেন্স আহরণেও ইসলামী ব্যাংক শীর্ষস্থানে রয়েছে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, ব্যবসায়ী, শুভনাধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ই সিগারেট আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছেন অংশীজন ও খাত সংশ্লিষ্টরা। শনিবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই স্মারকলিপি জমা দেয় ভেপ ব্যবহারকারীদের সংগঠন ভয়েস অব ভেপার্স, কনজিউমার রাইটস অব সেলস অল্টারনেটিভস ও বাংলাদেশ ইলেকট্রনিক্স নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন। এর আগে রাজধানীর শাহবাগে ই সিগারেট আমদানি নিষিদ্ধের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি করেন তারা। এতে সরকারের ই সিগারেট ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম আমদানি নিষিদ্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। ধূমপান রোধে বিভিন্ন দেশে প্রমাণিত তামাকের ক্ষতি হ্রাস কৌশল প্রয়োগের মাধ্যমে জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। লায়ন্স ক্লাব ও ঢাকা ওয়েসিসের সহযোগিতায় ও ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে দিনব্যাপী আশুলিয়ার খাগানে সংস্থাটির স্বাস্থ্য সেক্টরের প্রতিষ্ঠান মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। কক্সবাজার প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন কক্সবাজার পৌর বিএনপির নেতারা। মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সদস্য সচিব আবুল কাশেম সহ বিভিন্ন নেতারা। পরে ক্লাবের কর্মকর্তাদের বরণ করে নেওয়া হয়। রাজধানীতে অনুষ্ঠিত হলো এশিয়ান ব্রাইডাল নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রায় 50 জন নারী উদ্যোক্তা অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালার তত্ত্বাবধায়ক সেলিনা মনির জানান, দেশের মেকআপ ওয়ার্ল্ডকে নতুনভাবে মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছেন তিনি। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। পরে জমকালো ফ্যাশন শো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিপিএল টি20 প্রসঙ্গ। সিজন 11-এ খেলার মতো ফিট নন মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্টে তার খেলা অনেকটাই অনিশ্চিত, তবে আশা ছাড়ছে না সিলেট স্ট্রাইকার্স টিম ম্যানেজমেন্ট। এদিকে প্রথম ম্যাচে থেকেই ফরচুন বরিশালের হয়ে পেস তোপ দাগাতে প্রস্তুত পাকিস্তানের গতি তারকা শাহিন শাহ আফ্রিদি। তার মুখে টাইগার পেসারদের আকুণ্ঠ প্রশংসা। বিপিএল শুরুর আগে দলগুলোর প্রস্তুতির খবর জানাচ্ছেন মনির হোসেন খান। বিপিএল শুরুর আগে দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনে সবার চোখ খুঁজে ফিরেছে মাশরাফি বিন মুর্তজাকে, কিন্তু কোথাও নেই বিপিএল এর সবচেয়ে সফল অধিনায়ক। মাশরাফি সর্বশেষ মাঠে নেমেছিলেন এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনসমক্ষে দেখা যায়নি তাকে। স্ট্রাইকার্স কোচ মাহমুদুল হাসান ইমন জানিয়েছেন, মাশরাফি এখনো ফিট নন। এই টিমের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, ও যদি মানে খেলার পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি যে ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনবো না ওকে। দেশি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বিদেশি তারকারাও। প্রথমবারের মতো বিপিএল খেলবেন পাকিস্তানি গতি তারকা শাহিন শাহ আফ্রিদি। যদিও 5 ম্যাচ খেলার জন্য অনুমতি পেয়েছেন বোর্ড থেকে। শনিবার শেরেবাংলায় ফরচুন বরিশালের সঙ্গে করেছেন অনুশীলন। টাইগার পেসারদের প্রশংসায় ভাসালেন শাহিন। বাংলাদেশ এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার, তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরো অনেকেই উঠে আসবে। টেস্ট ক্রিকেটেও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন। বিপিএল খেলতে বিদেশি ক্রিকেটাররা আসলেও বাংলাদেশিরাই এখানে বড় তারকা। উদ্বোধনী ম্যাচে বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে ভারসাম্যপূর্ণ দল রাজশাহীর। টুর্নামেন্টে দলীয় সাফল্যের পাশাপাশি নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ তরুণদের। দেখেন, আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোর ভাই আছে, ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছি, ইয়াসির রাব্বি ভাই আছে, আকবর ভাই আছে, স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশানুরূপ আমাদের টিমটা মাশাআল্লাহ খুব ভালো আছে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bvnews24
বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।